পশ্চিমবঙ্গের একটি রাজনৈতিক দল যারা বহু বছর হলো ক্ষমতার অলিন্দ থেকে অনেকটাই দূরে, তাদের কোনো বিধায়ক নেই, কোনো সাংসদ নেই, নির্বাচনী রাজনীতিতে সেইভাবে তারা একেবারেই প্রসঙ্গের মধ্যে নেই এবং দূরবীন দিয়ে খুঁজলে কয়েকজন কাউন্সিলর এবং কয়েকজন পঞ্চায়েত সদস্য দেখতে পাওয়া যেতে পারে। তাহলে এই রকম একটা দল মানে সিপিআইএম শেষ 48 ঘন্টায় এই দল থেকে একজন তরুণ নেতা তিনি দল ছেড়ে চলে যাচ্ছেন, এই নিয়ে রাজ্য রাজনীতিতে এত চর্চা এত আলোচনা হচ্ছে, তার কারণটা কি? তাহলে কি আবার এই নির্বাচনের আগে সিপিআইএম প্রাসঙ্গিক হয়ে উঠেছে, নাকি আরেকটু প্রাঞ্জল ব্যাখ্যা এটা হতে পারে যে মরা হাতির দাঁত খোঁজা চলছে এখন? দেখুন, এই যে কথাটা বলা হয় যে মরা হাতি লাখ টাকা, এটা এই জন্য বলা হয় না যে একটা হাতিকে এনে সেটাকে মেরে ফেললেই আপনি লাখ টাকা পাবেন, সেই মরা হাতিটার দাম লাখ টাকা হয়ে যাবে। এই জন্য বলা হয় যে একটা হাতি সে মরে গেলেও তার এমন কিছু অংশ থাকে যার তখনও পর্যন্ত অনেকটা মূল্য পড়ে থাকে এবং সেই অংশ যে হাতে পাবে তারই লাখ টাকার লাভ। এই বিষয়টা কি তাহলে একটু ভেঙে দেখা যাক। প্রথম প্রশ্ন হলো যে বামেরা যে ভোটটা পায় পশ্চিমবঙ্গে এখন, সেটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে বা নির্বাচনী রাজনীতির আলোচনাতে এতটা প্রাসঙ্গিক কেন, এত গুরুত্বপূর্ণ কেন? দেখুন, বামেরা যে ভোটটা এখনো পায় সেই ভোট পার্সেন্টেজের উপরে ভর করে কেউ একটা ক্ষমতায় চলে আসবেন, বামেরা জিতে আসবেন, বিষয়টা এরকম নয়। কিংবা এখনো পর্যন্ত এরকম কোনো ইঙ্গিত দেখতে পাওয়া যাচ্ছে না যে এবারের বিধানসভা নির্বাচনে বামেরা একেবারে দারুণ ভালো ফলাফল করবেন এবং এখন যেখানে তারা আটকে রয়েছেন সেই বেড়া টপকে দু অঙ্কের আসন তারা নিজেদের দিকে নিয়ে আসতে পারবেন, এমনটাও খুব একটা এখনো পর্যন্ত মনে হচ্ছে না। কিন্তু তাহলে তাদের প্রাপ্ত ভোটের যে পার্সেন্টেজ সেটা কেন গুরুত্বপূর্ণ? এখনো পর্যন্ত বামেরা যে ভোটটা পান মোটামুটি 4% ভোট তারা এখনো পেয়ে থাকেন। 34 বছরে যা যা রোজগার করা হয়েছে বা যা কামিয়েছেন সেটা মোটামুটি 15 বছরে এখন তলানিতে এসে ঠেকেছে, কিন্তু তারপরেও 4% তাদের ঝুলিতে রয়েছে। সব মিলিয়ে 4% মতো ভোট তারা পেয়ে থাকেন। এইবার অন্যদিকে আবার দেখুন রাজ্য বিজেপির জন্য এই 4% এই অঙ্কটা, এটা কিন্তু খুব সিগনিফিকেন্ট একটা নাম্বার, এটা তাদের দরকার, এটা একটা ডিফাইনিং পার্সেন্টেজ, এটা রাজ্য বিজেপির দরকার ক্ষমতার গদি টলানোর জন্য। এখন বিষয়টা হচ্ছে যে বিজেপির তরফ থেকে বামেদের কিন্তু এবারে আকৃষ্ট করার একটা চেষ্টা বারবারই দেখতে পাওয়া যাচ্ছে যে বাম ভোটের ওই 4% যদি বিজেপির দিকে আসে তাহলে কি হতে পারে, বা এই 4% ভোট সুইং যে কোনো রাজনৈতিক দল যদি করাতে পারে তাহলে কি হতে পারে, এই প্রশ্নেই কিন্তু বামেদের ভোটটা গুরুত্বপূর্ণ। যেমন বিজেপির তরফ থেকে এবার বাম সমর্থকদের উদ্দেশ্যে বারবারই একটা আবেদন করা হচ্ছে যে আপনারা যদি সত্যিই চান মমতা বন্দ্যোপাধ্যায় গদি থেকে সরে যাবেন তাহলে আপনারা নিজেদের ঝান্ডা নামিয়ে রেখে এবারের জন্য বিজেপিকে ভোট দিন। এবং এটা কিন্তু একদম বিজেপির যে স্ট্র্যাটেজি বা কৌশল নির্বাচনের জন্য তারা গ্রহণ করেছে সক্রিয়ভাবে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে। সম্প্রতি একটি খবর সামনে এসেছে যে নির্বাচনকে সামনে রেখে বিজেপির তরফ থেকে বেশ কিছু প্রচারের জন্য বিজ্ঞাপনী ছবি তৈরি করা হচ্ছে। এবার সেই সমস্ত ছবিতে অহেতুক বামেদের যেন আক্রমণ করা না হয় এমনই নির্দেশ দিয়েছেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এর আগেও বামেদের সঙ্গে নিয়ে লড়ার কথা বিজেপির লোকজনকে তিনি বলেছেন। বামেদের তিনি বলেছেন যে আপনারা বিজেপিকে ভোট দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য, এবং তার সঙ্গেই সাজুজ্য রেখে কিন্তু এই নির্দেশও দেওয়া হয়েছে একদম সক্রিয়ভাবে নির্বাচনী কৌশলের ক্ষেত্রে। এই খবর সামনে উঠে আসছে। এর আগে শ্রমিক ভট্টাচার্য তার নিজের দলের কর্মীদের উদ্দেশ্য করে এই বার্তাও দিয়েছিলেন যে দেখুন, যারা জন রিডের দুনিয়া কাঁপানো 10 দিন পরে বিপ্লবের স্বপ্নে বুঁদ হয়ে লাল ঝান্ডা হাতে তুলে নিয়েছেন তাদেরও কিন্তু আপনারা এই লড়াইতে সঙ্গে নিন। এবং এটা যে শুধুমাত্র গ্রামের ভোটারদের ক্ষেত্রে অ্যাপিল করা হচ্ছে, গ্রামাঞ্চলে বেশ কিছু মানুষ যারা হয়তো সিপিআইএম এর সাপোর্টার ছিলেন বা কোনো বাম দলের সাপোর্টার ছিলেন এবং প্রজন্মের পর প্রজন্ম বাম সমর্থক থেকেছেন, তারপর বাধ্য হয়ে তৃণমূল কংগ্রেস করছেন এবং তাদের আবার ফিরিয়ে নিয়ে আসা বিজেপির দিকে এসে তারা যাতে ভোটটা দেন সেই রকম আবেদন করা হচ্ছে। শুধু গ্রামের মানুষের জন্য তা কিন্তু নয়, শহরেও বেশ কিছু মানুষজন রয়েছেন, একটা ভালো পার্সেন্টেজ অফ মানুষ রয়েছেন যারা কিন্তু বাম সমর্থক ছিলেন বা হয়তো এখনো আছেন এবং তারা এখন বিজেপিকে এবারে একটা চান্স দিতে চান, একটা সুযোগ দিয়ে দেখতে চান। সেই রকম একটা জায়গাও কিন্তু তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এবার সেই কারণেই বামেদের এই 4% ভোটটা এতটা গুরুত্বপূর্ণ নির্বাচনী রাজনীতির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মঞ্চে। আর এইখানেই উঠে আসে সেই মরা হাতি লাখ টাকার কথা। দ্বিতীয় কথা হচ্ছে ফ্রেশ ব্লাড,
তরুণ নেতা নেত্রী। এমনিতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন তৃণমূল আর বিজেপির জন্য বলা যেতে পারে কংগ্রেস আর বাম এই দুটো দল একেবারে রিক্রুটমেন্টের একটা প্রসেসে পরিণত হয়েছে, রিক্রুটমেন্ট গ্রাউন্ড। মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কংগ্রেস আগে করতেন, সেই সমস্ত লোকজন তৃণমূলে চলে গেছেন, আর বাম করতেন বা বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, বাম সমর্থক ছিলেন, এই রকম লোকজন যখন দল বদল করেছেন তার কিন্তু সব থেকে বড় বেনিফ্যাক্টর পশ্চিমবঙ্গে বিজেপি হয়েছে। যদিও তৃণমূলের ক্ষেত্রে বামেদের সঙ্গে যারা রয়েছেন তাদের নেবার ক্ষেত্রে কোনো অরুচি আছে এরকমটা খুব একটা জানা যায়নি, কিন্তু অবশ্যই বাম সমর্থকরা যখন দল পরিবর্তন করেছেন তার বড় বেনিফ্যাক্টর পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি হয়েছে। সেটা নিচুতলার কর্মীও হতে পারেন, আবার বড় নেতাও হতে পারেন। খগেন মুর্মু, শঙ্কর ঘোষ, তাদের নাম তো অবশ্যই প্রথমেই উঠে আসে, কারণ তারা বর্তমানে বিজেপির প্রথম সারির নেতা হিসেবে পরিচিত। শঙ্কর ঘোষ আবার শুভেন্দু অধিকারীরও খুব ঘনিষ্ঠ হিসেবে সামনে উঠে এসেছেন। এবার এইখানে আরেকটা বিষয় যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে তৃণমূল বা বিজেপির নেতাদের ক্ষেত্রে যেরকম একটা অভিযোগ থাকে যে তারা যখন এ দল থেকে ও দল, মানে তৃণমূল থেকে বিজেপি বা বিজেপি থেকে তৃণমূলে যান, তখন তাদের মধ্যে কর্মী হওয়ার থেকে নেতা হওয়ার প্রবণতা অনেক বেশি দেখতে পাওয়া যায়। কিন্তু উল্টো দিকেই আবার বাম নেতা বা বাম কর্মীরা যখন দল পরিবর্তন করেন, একটা রেজিমেন্টেড পার্টিতে যেখানে একদম মুখ বুজে নিজের দায়িত্ব পালন করে যেতে হবে, নিজের কাজ করে যেতে হবে, এই রকম একটা জায়গা থেকে এসে যখন তারা তৃণমূল বা বিজেপিতে যান এবং সেখানে গিয়ে তারা অনেক কিছু যখন পান, সারপ্রাইজিংলি তারা অনেক বেশি অনুগত হয়ে যান। এবং এখানেও কিন্তু সেই মরাহাতি লাখ টাকার গল্পটা রয়েছে। শেষ কয়েক বছরে বামেদের এক ঝাঁক তরুণ মুখকে কিন্তু সামনে উঠে আসতে দেখতে পাওয়া গেছে। তার মধ্যে কিছু নাম রয়েছে যাদের বিভিন্ন জায়গায় ভাষণে, বক্তৃতায় দেখতে পাওয়া যায়, কিছু নাম রয়েছে যাদের প্রতিনিয়ত টিভি স্ক্রিনে দেখতে পাওয়া যায়, আবার কিছু নাম রয়েছে যেগুলো সম্পূর্ণ হারিয়ে যায় যতক্ষণ না পর্যন্ত আরেকটা নির্বাচন সামনে আসে। তো সেই রকমই একটা জায়গায় নিজেকে খুঁজে পেয়েছেন, এমনটাই দাবি করেছেন বাম যুবনেতা প্রতিকুর রহমান। তিনি একটি স্বীকারোক্তির কথা সামনে রেখেছেন। তিনি বলছেন, এটুকু বলতে পারি যে রাজ্য কমিটিতে আরো অনেকেই আসতে পারতেন যাদের যোগ্যতা রয়েছে। তারা দামি গাড়ি চড়েন না বলে, দামি পারফিউম মেখে টেলিভিশনে বসেন না বলে, কিংবা হাতে পায়ে দামি ক্রিম লাগান না বলে তারা জায়গা পাননি। এই রকম মানুষের উঠে আসার দরকার রয়েছে, রাজ্য কমিটিতে আসার দরকার রয়েছে। এবার প্রতিকুর রহমান এই যে কথাগুলো বলেছেন, খুব স্পেসিফিক্যালি বলতে গেলে দামি পারফিউম লাগিয়ে টেলিভিশনে যারা বসতে পারেন না বা দামি গাড়িতে যারা চড়ে ঘুরে বেড়ান না, এই কথাগুলোর মাধ্যমে তিনি তারই এক সহকর্মীর দিকে উদ্দেশ্য করে এই কথাগুলো সামনে রেখেছেন, এমনটাই কিন্তু একটা ইঙ্গিত সামনে উঠে আসছে। আপনারা জানেন যে সিপিআইএম এর আরও একজন যুবনেতা রয়েছেন যিনি বিভিন্ন জায়গায় বক্তব্য রাখেন, বক্তৃতা রাখেন, নির্বাচনী রাজনীতিতে এর আগে অংশগ্রহণ করেছেন, নির্বাচনে দাঁড়িয়েছেন, পরাজিত হয়েছেন, টিভি স্ক্রিনে যাকে প্রতিনিয়ত দেখতে পাওয়া যায়। তিনি নিজেও তার বক্তব্যের ক্লিপগুলো পোস্ট করে থাকেন সমাজ মাধ্যমে এবং থার্ড পার্সনে তিনি লিখে থাকেন যে অমুক নেতা দেখুন কত ভালো কথা বললেন, এইভাবে তার ভিডিও পোস্ট করেন, দলের হয়ে প্রচার করেন এবং শুধুমাত্র টিভি স্ক্রিনে নয়, রাজ্যের বিভিন্ন জায়গাতেও তাকে বক্তৃতা বা ভাষণের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাকে ইঙ্গিত করে প্রতিকুর রহমান এই কথাটি বলেছেন বা এই অভিযোগ তুলে ধরেছেন, এমনটা কিন্তু সামনে উঠে আসছে, অনেকেই সেই ইঙ্গিত করছেন। এখন বিষয়টা হচ্ছে প্রতিকুর রহমানের বক্তব্য, দামি পারফিউম বা দামি ক্রিমের আড়ালে, চাকচিক্যের আড়ালে গরিব ঘর থেকে উঠে আসা খেটে খাওয়া সংখ্যালঘু প্রতিকুর রহমান নিজেকে দলের মধ্যে ব্রাত্য বলে মনে করেছেন, তার সেই উপলব্ধি হয়েছে। অথচ এর কিন্তু ঠিক উল্টোটাই হওয়া উচিত ছিল, বিশেষ করে একটা কমিউনিস্ট পার্টিতে। প্রতিকুর রহমানের যে ব্যক্তিগত ক্ষোভ, তার থেকেও বেশি কয়েকটা বুনিয়াদী প্রশ্ন প্রতিকুর রহমান তুলে দিয়েছেন, যার কোনো রকম উত্তর কিন্তু এখনো পর্যন্ত সিপিআইএম এর তরফ থেকে কোনোভাবেই সামনে আসেনি। যেমন প্রতিকুর রহমান এই প্রশ্নটা তুলেছেন, যে প্রশ্নটা প্রথম দিকে অনেকেই তুলছিলেন না কিন্তু এখন করা শুরু হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে দলের অভ্যন্তরে দেওয়া একটা পদত্যাগের চিঠি, সেটা কি করে মুহূর্তের মধ্যে বাইরে চলে এলো, সমাজ মাধ্যমে, মিডিয়ার কাছে চলে এলো, এবং শুধুমাত্র তাই নয়, বিরোধী দলের মুখপাত্রের হাত পর্যন্ত সেটা কি করে পৌঁছে গেল, এইটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন। এর কোনো রকম উত্তর, কোনো রকম মীমাংসা এখনো পর্যন্ত বামেদের তরফ থেকে সামনে আসেনি। প্রশ্ন কিন্তু উঠছে যে তাহলে সিপিআইএম এর মতো একটা রেজিমেন্টেড পার্টির মধ্যে তাদের জানলাটা কি আসলেই মশারি, যেখানে বাইরে থেকে ভেতর এবং ভেতর থেকে বাইরে সবটাই দেখা যায়? দেখুন, সিপিআইএম বা বিজেপি যে কোনো দলের যে অভ্যন্তরীণ বৈঠকগুলো হয়, সেক্ষেত্রে এটা বললে মিথ্যে কথা বলা হবে যে দলের অভ্যন্তরে সেই বৈঠকের মধ্যে থেকে কিছু কিছু
খবর আমরাও জানতে পারি না, মানে কি হচ্ছে সেটা আমরা কিছুই জানতে পারছি না এরকমটা নয়, সেখান থেকেও খবর কিন্তু বেরিয়ে আসে। কিন্তু সিপিআইএম এর মতো একটি রাজনৈতিক দল, এতটা রেজিমেন্টেড রাজনৈতিক দল, যে রেজিমেন্টেড রাজনৈতিক দল হওয়ার জন্য তাদের একটা আলাদা গর্ব রয়েছে, সেখান থেকে যদি এইরকম একটা বিষয় হয় এবং অভ্যন্তরীণ একটা চিঠি যদি একেবারে বিরোধী দলের মুখপাত্রের হাত পর্যন্ত পৌঁছে যায়, সেখানে তো প্রশ্ন উঠবেই, কিন্তু এখনো পর্যন্ত সেই প্রশ্নের কোনো সদুত্তর পাওয়া যায়নি। তারই সঙ্গে প্রতিকুর রহমান যে অভিযোগ করেছেন যে যাকে উদ্দেশ্য করে তিনি চিঠি লিখেছেন তার তরফ থেকে কোনো রকম কোনো উচ্চবাচ্য, কোনো রকম কোনো উত্তর এখনো পর্যন্ত কিন্তু সামনে আসেনি। তার সঙ্গে আরো একটা বিষয় হচ্ছে প্রতিকুর রহমানের যে অভিযোগ যে দলের ভেতরে তাকে সাইডলাইন করে দেওয়া হচ্ছিল, সেই বিষয়টা নিয়েও কিন্তু সিপিএম এর তরফ থেকে কেউ এখনো পর্যন্ত কোনো কথা বলেননি। প্রতিকুর রহমান অভিযোগ করেছেন যে একটা ভয়ঙ্কর অভিযোগ, যেটা একটা সিপিআইএম এর মতো পার্টির ক্ষেত্রে তিনি অভিযোগ করছেন যে দলের ভেতর থেকেই আমার কাছে থ্রেট এসেছিল এই বলে যে নেতাদের পক্ষ নিয়ে কথা না বললে আমাকে দলের মধ্যেই সংখ্যালঘু হয়ে যেতে হবে। এর উত্তরে আমি বলেছিলাম যে আমার নাম প্রতিকুর রহমান, এই ভারতে আমি জন্মেছি সংখ্যালঘু হয়ে, সংখ্যাগরিষ্ঠ রাজনীতিতে যাওয়ার অনেক পথ আমার সামনে অনেক সময় খোলা থেকেছে, কিন্তু আমি যাইনি, সংখ্যালঘু রাজনীতিই করেছি, সোচ্চারে কথা বলেছি। এখন মনে হচ্ছে সোচ্চারে কথা বলাটাই আমার কাল হলো। একটা কমিউনিস্ট পার্টির মধ্যে সংখ্যালঘু পরিচয়ে সামনে এসেছেন কেউ এবং সেই সংখ্যালঘু হয়েও তিনি সোচ্চারে কথা বলেছেন এবং সেটাকে তিনি তার কাল বলে মনে করছেন, তাও আবার এমন একটা দলে যেখানে বর্তমানে রাজ্যের সর্বোচ্চ মুখ নিজে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তি। এই রকম অভিযোগ যদি একজন সংখ্যালঘু যুবনেতার কাছ থেকে উঠে আসে তাহলে বুঝতে হবে যে সিঁদুরে মেঘ দেখা যাচ্ছে। অবশ্যই বামেদের এখন চেষ্টা হওয়া উচিত, সিপিআইএম এর এখন চেষ্টা হওয়া উচিত যে ভেতরে তারা এই সমস্যার সমাধান করতে পারেন কিনা এবং এই সিঁদুরে মেঘকে তারা আটকাতে পারেন কিনা সেটা অবশ্যই দেখার বিষয়। প্রতিকুর রহমানকে কি আবার আলিমুদ্দিনে ঢুকতে দেখা যাবে সে কথা সময় বলবে, তবে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ দেখা যাচ্ছে। প্রতিকুরকে একটা প্রশ্ন করা হয়েছিল যে আপনাকে কি সিপিআইএম তালাক দিয়েছে? প্রতিকুর তার উত্তরে বলেন, এখন তো মনে হচ্ছে 3 তালাক দিয়েছে, ধোঁয়াশা রাখছেন কেন? বলে দিন তালাক তালাক তালাক, না হলে বলুন কবুল কবুল কবুল। ধরি মাছ নাছুই পানি করে লাভ নেই, প্রশ্নহীন আনুগত্য নেই, প্রশ্ন করবই। প্রতিকুরের সামনে একাধিক রাজনৈতিক পথ, রাজনৈতিক অপশন খোলা রয়েছে এবং প্রতিকুর তার মধ্যেই একটা বেছে নিতে চলেছেন, এই গুঞ্জনও সামনে উঠে আসছে। খুবই জাস্টিফাইড কারণেই সেই গুঞ্জন উঠে আসছে। প্রতিকুর নিজেও যে সাক্ষাৎকার দিয়েছেন, যে বক্তব্য সামনে রেখেছেন, সেখানে তিনি অন্য কোথাও যাচ্ছেন না এমনটা কোথাও তিনি বলে রাখেননি, বরং তিনি এমনটাই বলেছেন যে লক্ষ লক্ষ প্রতিকুর রয়েছে এবং একটা প্রতিকুর যদি কোথাও চলে যায় তাতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে খুব সাংঘাতিক কোনো একটা বাঁক এসে যাবে, এমনটা হয়তো হবে না। তাহলে এবার কি? তাহলে প্রতিকুর কে বা প্রতিকুর কি, এই প্রশ্ন যদি আপনি করেন, দার্শনিক দিক থেকে দেখতে গেলে প্রতিকুর একজন প্রতীক। বাম রাজনীতি যাদের কথা বলে তার প্রতিভূ প্রতিকুর রহমান। গরিব, খেটে খাওয়া, সংখ্যালঘু, পরিশ্রমী, মার্জিত, ভদ্র, শিক্ষিত, সৎ, দুর্নীতিবিহীন। আবার আপনি যদি তৃণমূল বা বিজেপির দিক থেকে তাকান তাহলে বাম মানেই শত্রু, বাম মানেই সে হাড়মাদ, রক্তপিপাসু, অত্যাচারী এবং তিক্ত ইতিহাসের বাহক। কিন্তু তাতেও কিছু এসে যায় না। প্র্যাকটিক্যালি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যদি আপনি দেখেন তাহলে প্রতিকুর রহমান যদি এরপর অন্য কোনো দলে চলে যান, তিনি সেই ট্র্যাডিশনটাই বহন করবেন যে বামেদের এক সময়কার মুখ এখন তৃণমূল বা বিজেপির সম্পদ, একটা শঙ্কর ঘোষ অথবা একজন ঋতব্রতর মতো। এবং তাই একদম নির্বাচনের আগে এই প্রশ্নটা কিন্তু থেকেই যায় যে সেই 4%, সেই 4% ভোট যেটা এখনো পর্যন্ত কুক্ষিগত করে রাখতে পেরেছেন বামেরা, সেটার কতটা এবারে খসবে, আর যদি সেটা খসে তাহলে কি মসনদ টলবে? আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।